ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যদি একটা ফুল ফ্লেজড ওয়ার হয় তাহলে ইন্ডিয়ার কাছে এমন এক স্ট্র্যাটেজি আছে যার মাধ্যমে ইন্ডিয়া পাকিস্তানকে 24 ঘন্টার মধ্যেই নাজেহাল করে দেবে। রিসেন্টলি অপারেশন সিন্দুরের পর ইন্ডিয়া পাকিস্তান সিচুয়েশন যদি এসকেলেট করে আর যদি একটা ওয়ার সিচুয়েশন তৈরি হয় তো ইন্ডিয়ার কাছে এমনই একটা স্ট্র্যাটেজি আছে। রিসেন্টলি অপারেশন সিন্দুরের পরে একটা এসকেলেশন দেখাও গেছে যেখানে 8ই মে পাকিস্তান 15টি শহরে মিসাইল স্ট্রাইক করার চেষ্টা করে থ্যাঙ্কস টু আওয়ার এয়ার ডিফেন্স S-400 সুদর্শন চক্র, যে ওই মিসাইলগুলোকে স্ট্রাইক করার আগে নিউট্রালাইজ করে দেয়। এর রেসপন্সে ইন্ডিয়া পাকিস্তানের 9টি শহরে চায়না মেড এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9 ধ্বংস করে দেয়। 7ই মে 2025 ইন্ডিয়া অপারেশন সিন্দুর লঞ্চ করে পেহেলগাম অ্যাটাকের জবাব দেয়। পেহেলগামে 26 বদলে প্রায় 80 জন আতঙ্কবাদীদের শেষ করে দেয়। অপারেশন সিন্দুর ইন্ডিয়ার ট্রাইফোর্স মানে এয়ারফোর্স, নেভি আর আর্মির জয়েন্ট অপারেশন, কিন্তু এখানে এখনও ইন্ডিয়ান নেভি আর আর্মির এক্স্যাক্ট রোল জানা যায়নি। 7 মে 2025 রাত 1:05 থেকে 1:30 এই 25 মিনিটের মধ্যেই ইন্ডিয়া পাকিস্তানের 9টি জায়গায় প্রিসিশন এয়ার স্ট্রাইক করে। আর এই 9টি জায়গা অনেকদিন থেকে ইন্ডিয়ার র্যাডারের মধ্যে ছিল, কারণ এই জায়গাগুলি কোনো না কোনোভাবে কোনো আতঙ্কবাদী সংগঠনের বেস, লঞ্চিং প্যাড বা ট্রেনিং ক্যাম্প ছিল। এই মুরিদকে হলো হাফিজ সাইদ এবং তার লস্করে তাইবা সংগঠনের বেস, যারা পেহেলগাম অ্যাটাক এবং 26/11 অ্যাটাকের মাস্টার মাইন্ড। যত এলইডির আতঙ্কবাদী আছে তাদের সবার ট্রেনিং এখানেই হয়েছে। ভাওয়ালপুর এই জায়গাটা হলো মোস্ট ওয়ান্টেড আতঙ্কবাদী মাসুদ আজহারের ঘর এবং তার জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টার। পুলওয়ামা অ্যাটাক এবং 2001 পার্লামেন্ট অ্যাটাকের পেছনে এদেরই হাত আছে। এবং ভাওয়ালপুরে অ্যাটাক হওয়ার পরে মাসুদ আজহারের পরিবারের 10 জন মারা যান, যেটা হয়তো আপনারা খবরেও দেখেছেন। এটা হলো বার্নালা, যেটা হলো এলইডির একটা লঞ্চিং সাইট, এবং এইভাবেই বাকি জায়গাগুলো কোনো না কোনোভাবে কোনো টেররিস্ট অর্গানাইজেশনের বেস, লঞ্চিং সাইট বা ট্রেনিং ক্যাম্প। এই কারণেই ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি ওই জায়গাগুলোকে টার্গেট করে যাতে এলইডি, JEM আর হিজবুল মুজাহিদিনের মতো আতঙ্কবাদীদের ক্যাপাসিটিকে নিউট্রালাইজ করা যায়। এবার যদি এখানে দেখা যায় ইন্ডিয়া খুব স্মার্টলি চাল ছেড়েছে। ইন্ডিয়া অ্যাটাকের পর স্টেটমেন্টে বলেছে যে তাদের অ্যাটাক এক্সট্রিমলি ফোকাস, মেজার্ড আর নন এসকেলেটরি ছিল। মানে ইন্ডিয়া শুধু আতঙ্কবাদীদের অ্যাটাক করেছে, এতে পাকিস্তানি সিভিলিয়ান বা মিলিটেন্টদের কোনো ক্ষতি হয়নি। এবং ইন্ডাস ওয়াটার ট্রিটিও ক্যান্সেল করেছে। এর ফলে পাকিস্তানের যথেষ্ট নাজেহালতার মধ্যে পড়তে হয়েছে। এবং ইন্ডিয়া এটাও ক্লিয়ার করেছে যে ইন্ডিয়া কোনো ইরেসপন্সিবল দেশ না যে আগে থেকে যুদ্ধ শুরু করবে। ইন্ডিয়া কখনোই চায় না যে যুদ্ধর ভার তাদের ওপর আসুক, কারণ ইন্ডিয়া হলো একটা বড় ইকোনমি উইথ গুড রিলেশনশিপ উইথ মোস্ট অফ দ্য কান্ট্রিজ। এবারে পাকিস্তান এখান থেকে দুভাবে রেসপন্স করতে পারে। এক, পাকিস্তান ব্যাকআপ করতে পারে, পাকিস্তান হার মেনে নিতে পারে। আর দুই, পাকিস্তান এসকেলেট করতে পারে। পাকিস্তান এখানে যে অপশানটাই চুজ করুক তার এগেনস্টে ইন্ডিয়ার কাছে কাউন্টার মুভ আছে। কিন্তু অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্টেটমেন্টটা দেখুন, যেখানে উনি বলেছেন অপারেশন সিন্দুরকে অ্যাক্ট অফ ওয়ার, এবং ওনার মতে এটা ইন্ডিয়ার একটা টেম্পোরারি প্রেসার, কারণ পাকিস্তান খুব শীঘ্রই কাউন্টার অ্যাটাক করবে। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার এটা পর্যন্ত বলেছেন যে পাকিস্তান ইজ রেডি ফর অল আউট ওয়ার। রিসেন্টলি পাকিস্তানি আর্মি LOC ক্রস করে জম্মু কাশ্মীরের পুঞ্চ রিজিয়ানে ক্রস ফায়ারিং করেছে, যার ফলে প্রায় 12 জন সিভিলিয়ান মারা গেছে এবং 42 আহত। তো এবার এই সিচুয়েশানটা দেখে মনে হচ্ছে যে হয়তো পরিস্থিতি এসকেলেট করতে পারে। আর যদি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা ফুল ফ্লেজড ওয়ার হয় তাহলে ইন্ডিয়ার কাছে যে ওয়ার স্ট্র্যাটেজি আছে, যেটার জেরে ইন্ডিয়া 24 ঘন্টার মধ্যে পাকিস্তানকে এমন স্ট্রাইক করবে যে পাকিস্তান পুরো কেঁপে উঠবে। ইন্ডিয়ার নতুন ওয়ার স্ট্র্যাটেজি, পুরনো ওয়ার স্ট্র্যাটেজি যেটা 65, 71 আর কার্গিল ওয়ারে ইউজ করা হয়েছিল, তার থেকে অনেকটাই রিডিফাইন, যেটা ভারতকে অনেক অ্যাডভান্টেজ দেবে। সো লেটস বিগিন। সো 13ই ডিসেম্বর 2001-এ যখন জৈশে মোহাম্মদের 5 জন টেররিস্ট পার্লামেন্টে অ্যাটাক করছিল, সেখানে 9 জন লোক মারা যায়। আর সবাই ভেবেছিল যে ইন্ডিয়া এর বিরুদ্ধে কোনো কাউন্টার অ্যাটাক করেনি, কিন্তু খুব কম লোকই জানে যে এর বিরুদ্ধে ইন্ডিয়া একটা কাউন্টার অ্যাটাক প্ল্যান করেছিল অপারেশন পরাক্রম নামে। এবং এই অপারেশনে ইন্ডিয়ার সবচেয়ে বড় ফেলিয়ার ছিল, কারণ অপারেশন পরাক্রম বেস ছিল পুরনো ওয়ার স্ট্র্যাটেজি সুন্দরজি ডক্ট্রিন ওয়াইজ। এবং যখন অপারেশন পরাক্রম শুরু হয়, সুন্দরজি ডক্ট্রিনের ফার্স্ট স্টেজ অ্যাক্টিভেট হয়ে যায়, এবং এই স্টেজ অনুযায়ী 7টা ডিভিশন করা হয়েছিল। প্রত্যেকটা ডিভিশনে 20,000 সৈন্য ছিল, যাদেরকে হোল্ডিং কর্পস বলা হয়।
তাদের কাজ ছিল পাকিস্তানের বর্ডারকে সিকিওর করা। পয়েন্ট টু নোট দ্যাট যে শুধু সিকিওর করা, অ্যাটাক করা না। চাইলেও ওরা অ্যাটাক করতে পারতো না, ওদের অফেন্সিভ হওয়ার পারমিশন আর ট্রেনিং দুটোই ছিল না। শুধুমাত্র অফেন্সিভ হওয়ার পারমিশন ছিল 60,000 জন সেনার, যাদের নাম ছিল স্ট্রাইকিং কর্পস, তাদের শুধু ছিল। কিন্তু এই সেনা মথুরা, আম্বালা এবং ভোপালে বেস ছিল। আর যখনই অপারেশন পরাক্রমের অর্ডার আসে তখনই এই 60,000 সেনা ওখান থেকে রওনা দিয়ে দেয়। ঠিক এইখানেই সব কিছু বিগড়ে যায় আর গোটা মিশনটা ফেল হয়ে যায়। কারণ সুন্দরজি ডক্ট্রিনে 3টে মেজর ফ্ল ছিল। ফার্স্ট ছিল স্লো ডিপ্লয়মেন্ট। আপনি নিজেই ভাবুন, যেখানে 60,000 সেনা সেন্ট্রাল ইন্ডিয়া থেকে পাকিস্তান বর্ডারে ট্রাভেল করবে, এই 500 থেকে 600 কিলোমিটার ট্রাভেল করতে 3 সপ্তাহ তার সময় লেগে গেছিলো। আর এখানেই পাকিস্তান অনেকটা সময় পেয়ে গেছিলো গ্লোবাল ডিপ্লোমেসি এবং ইউএসএর সাহায্য নিয়ে নেওয়া। এই কারণেই ইন্ডিয়াকে ওয়ার থেকে সরে আসতে হয়। সেকেন্ড, নো সারপ্রাইজ অ্যাটাক। এখানে পাকিস্তান অনেকটা সময় পেয়ে গেছিলো বর্ডারের সামনে নিজেদের সেনা দাঁড় করিয়ে দিতে। থার্ড, হোল্ডিং কর্পসের উইকনেস। এখানে পাকিস্তান বর্ডারের সামনে যে 1,40,000 সেনা ছিল, তারা চাইলে অ্যাটাক করতে পারতেন, কিন্তু সুন্দরজি ডক্ট্রিনের নিয়ম অনুযায়ী তাদের কাছে অ্যাটাক করার পারমিশন আর ট্রেনিং দুটোই ছিল না। পাকিস্তান এই দুর্বলতার সুযোগ নিয়ে জানুয়ারি 12, 2002 টেরোরিজমকে কন্ডেম করে। It must be stamped out with the same zeal with which the fight against terrorism is being pursued. এবারে ইন্ডিয়ার কাছে নিজের কাউন্টার অ্যাটাককে জাস্টিফাই করার কোনো সুযোগ ছিল না। আর ইন্ডিয়া যদি এর পরেও অ্যাটাক করতো তাহলে গোটা পৃথিবীর সামনে ইন্ডিয়াই অ্যাগ্রেসার হতো। সেই কারণে 10 মান্থসে স্ট্যান্ড অফ করার পর ইন্ডিয়া নিজের ফোর্সকে উইথড্র করে নিতে বাধ্য হয়। এইখান থেকেই একটা জিনিস তো পরিষ্কারই হলো যে সুন্দরজি ডক্ট্রিন একদমই অ্যাপ্লিকেবল না, বিশেষত পাকিস্তানের বিরুদ্ধে তো একদমই না। যেখানে আমাদের এনিমি অ্যাগ্রেসার, সেখানে পিসফুল থাকাটা আমাদের কাছে উইকনেস। তাই জন্য 2004 সালে ইন্ডিয়া একটা নতুন ডক্ট্রিন পাবলিশ করে, যার নাম হলো কোল্ড স্টার ডক্ট্রিন, যেটা জার্মানির ওয়ার্ল্ড ওয়ার 2 ইউজ করা ব্লিটজ ক্রিগ থেকে হেভিলি ইন্সপায়ার্ড। ব্লিটজ ক্রিগ এমন একটা ওয়ার স্ট্র্যাটেজি যেটার মাধ্যমে জার্মানি এই দেশগুলোকে ইজিলি জিতে নিয়েছে। এই ব্লিটজ ক্রিগ স্ট্র্যাটেজিটা আমরা ফ্রান্স ইনভেশনের মাধ্যমে বুঝি। ওয়ার্ল্ড ওয়ার 1-এর পর ফ্রান্স ভেবেছিল যে যদি কোনো দেশ থেকে আমাদের বিপদ থাকে সেটা তাহলে একমাত্র জার্মানি। তাই ফ্রান্স তাদের ইস্টার্ন বর্ডার লাইনে তখনকার দিনে সবচেয়ে অ্যাডভান্স বর্ডার ডিফেন্স ম্যাগিনট লাইন বানিয়েছিল। এটা ছিল এমন একটা বর্ডার ডিফেন্স সিস্টেম যেখানে ডাজেন অফ ফর্ট্রেসেস ছিল, যেগুলো শুধু মিসাইল ট্যাঙ্ক না, নিউক্লিয়ার ওয়েপন দিয়েও ভেদ করা খুব কঠিন ছিল। Maginot Line was one of the strongest fortifications ever built, with underground railway stations, hospitals, and the ability to withstand nuclear hellfire. এবং ওয়ার্ল্ড ওয়ার 1-এর পর জার্মানিকে নিজের আর্মির সংখ্যা কমাতে হয়েছিল, সেই কারণে ফ্রান্সের আর্মির সংখ্যাও জার্মান আর্মির সংখ্যার থেকে অনেক বেশি ছিল। Treaty that comes into force at the end of the war limits the German army to a maximum size of 100,000 men, which means that they have 10 divisions, which is a tiny amount if you compare that to the French army of the time, which is about 85 divisions strong. আর এই কম আর্মির সংখ্যা নিয়ে এন্ট্রি হয় জার্মানির ব্লিটজক্রিগ স্ট্র্যাটেজি, যার 3টে প্রিন্সিপাল: স্পিড, সারপ্রাইজ আর সিঙ্ক্রোনাইজ। 8 মে 1940 ফ্রেঞ্চ সোলজার্সরা ম্যাগিনট লাইনের সামনে দাঁড়িয়েছিল এবং তারা ভেবেছিল যে জার্মানসরা এলে এখান দিয়ে আসবে, কিন্তু তারা জার্মানদের আন্ডার এস্টিমেট করেছিল। আর্ডিনেস জঙ্গল, যেটা ম্যাগিনট লাইনের ঠিক পাশেই ছিল, সেখান দিয়ে শুধু জার্মানরা কেন, কোনো আর্মি আসতে পারবে না, এটা তারা ভেবেছিল। ফ্রেঞ্চ মার্শাল ফিলিপ পেটেন তো এটা বলেছিল যে আর্ডিনেস জঙ্গল ইমপেনেট্রেবল। আর ব্লিটজক্রিগের প্রথম প্রিন্সিপালই ছিল যে সারপ্রাইজ। তাই জার্মান সোলজার্সরা ওই ইমপেনেট্রেবল জঙ্গলকে পেনেট্রেট করে দেখিয়েছে। জার্মানসরা কোনো বড় সোলজার্সের দল না নিয়ে গিয়ে ছোট্ট ছোট ডিভিশনস বানিয়েছিল, আর প্রত্যেকটা ডিভিশন ছিল একটা টাস্কের জন্য স্পেশালাইজড। জার্মানসরা প্রথমে জঙ্গলে ঢুকতেই অ্যারো লাইক ফরমেশন করেছিল, আর যেখানে সবার আগে ছিল ইঞ্জিনিয়ার্স, যাদের কাজ ছিল প্রথমে জঙ্গল সাফ করে সেখানে রাস্তা করা যাতে ট্যাঙ্কসগুলো যেতে পারে। আর আর্ডিনেস জঙ্গলের পরেই ছিল মিউস নদী, এবং সেইখানেও একটা স্পেশালাইজড ইঞ্জিনিয়ার ছিল যারা ওই নদীতে ইমিডিয়েট একটা ব্রিজ বানায় যাতে ট্যাঙ্কস যেতে পারে। এরপরেই ছিল প্যান্সার ট্যাঙ্কের একটা ইউনিট, যেখানে প্রায় 600 ট্যাঙ্ক ছিল, যাদের কাজ ছিল ফ্রেঞ্চ আর্মি পোস্টগুলোকে ডিস্ট্রয় করা। আরও অনেক কিছু স্পেশালাইজড টিম ছিল যাদের স্পেশালাইজড টাস্ক ছিল, তাদের কাজগুলো শর্ট করে বলা যাক। ব্লিটজক্রিগের সেকেন্ড স্ট্র্যাটেজি ছিল সারপ্রাইজ। জার্মানসরা 3 রাত কাজ করে
50 কিলোমিটার একদিনে পেনিট্রেট করে এবং এই কারণে ফ্রেঞ্চরা যেখানে ভেবেছিল যে জার্মানসদের এই জঙ্গলটা বেরোতে প্রায় 15 দিন লেগে যাবে, মাত্র 2 দিনে জার্মানসরা সেটা পেরিয়ে দেখিয়ে দেয়। 10th মে তারা নিজেদের জার্নি শুরু করে এবং 12th মে তারা মিউজ নদীর একদম কাছে ছিল। ফ্রেঞ্চ সোলজার্সদের কাছে খবর গিয়ে রিয়্যাক্ট করবার আগেই জার্মানি তাদের সিনক্রোনাইজ স্কিল দিয়ে এয়ারফোর্স ইউনিট টুকাসের মাধ্যমে কিছু কিছু জায়গায় এয়ার স্ট্রাইক করে। এই ওয়ার স্ট্র্যাটেজিটা এতটাই এফেক্টিভ ছিল, মাত্র 6 সপ্তাহের মধ্যেই জার্মানি ফ্রান্সের প্রায় অনেকটা জায়গা দখল করে নিয়েছিল। প্যারিসের ভার্সেল ক্যাসেল, যেখানে 1919-এ জার্মানিকে ওয়ার্ল্ড ওয়ার 1-এ সারেন্ডার করিয়ে অপমান করা হয়েছিল, এখানেই জার্মানি তাদের ফ্ল্যাগ উড়িয়েছিল। এই সব শুধুমাত্র সম্ভব হয়েছিল তাদের ব্লিটজক্রিগ স্ট্র্যাটেজির 3টে প্রিন্সিপালের জন্য। এবং ইন্ডিয়ার নতুন কোল্ড স্টার স্ট্র্যাটেজিও এই ব্লিটজক্রিগ স্ট্র্যাটেজি থেকে ইন্সপায়ার। ইন্ডিয়ার পুরনো সুন্দরজি ডক্ট্রিন আর কোল্ড স্টার ডক্ট্রিন, এদের ডিফারেন্সেস নেই। ইউকে নন পলিটিক্যাল সায়েন্টিস্ট ডক্টর ওয়াল্টার সি ল্যাডু হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা থরলি রিসার্চ পেপার পাবলিশ করেছেন। এখানে আমরা ওই রিসার্চ পেপার বেসড আলোচনা করব। ফার্স্ট আর্মি সাইজ, আগে 60,000 সোলজার যাদের মুভ করে একটা বড় চ্যালেঞ্জ ছিল, এখন 7 থেকে 8,000-এর ছোট্ট ছোট্ট গ্রুপস বানানো হবে এবং প্রত্যেকটা গ্রুপ স্পেশালাইজড হবে একটা স্পেশাল টাস্কের জন্য, আর এর মধ্যে আর্টিলারিস এবং ট্যাঙ্কসও থাকবে। সেকেন্ড ফ্যাক্টর হলো শক এলিমেন্ট, যেখানে 60,000 সোলজার্স মুভ করতে করতেই পাকিস্তানের কাছে খবর চলে যেত, এখন 7 থেকে 8,000 সোলজারের জন্য ইনফিল্ট্রেশন আরও ফাস্ট আরও সাইলেন্ট হবে। নেক্সট, আর্মি টু এয়ার কোঅর্ডিনেশন আর অপারেশনাল ডেপথ। আগে ইন্ডিয়ান আর্মি শুধু গ্রাউন্ডেড অপারেশন করে টেরিটরিকে ক্যাপচার করতো, আর ইন গোল ছিল পাকিস্তানের ডিপ টেরিটরি যেমন লাহোর বা সিয়ালকোটকে ক্যাপচার করা। কিন্তু এর একটা বড় ডিসঅ্যাডভান্টেজ ছিল, যেটা হলো এতে নিউক্লিয়ার অ্যাটাক হতে পারে। কারণ পাকিস্তানের নিউক্লিয়ার ডক্ট্রিন অনুযায়ী যদি পাকিস্তানের সোভারেনিটি বা এক্সিস্টেন্সের ওপর যদি কোনো ডেঞ্জার আসে তো পাকিস্তান নিউক্লিয়ার ওপেন ইউজ করতে পারে। কিন্তু নিউ ডক্ট্রিন ওয়াইজ আর্মি কোঅর্ডিনেট অ্যাটাক করে এরিয়া 50 কিলোমিটার টু 40 কিলোমিটার এরিয়াকেই সিজ করবে। এতে আমাদের কাছে বড় অ্যাডভান্টেজ হলো আমরা পাকিস্তান নিউক্লিয়ার রেড লাইন ক্রস না করে তাদের উপর প্রেশার ক্রিয়েট করতে পারবো এবং পাকিস্তান গ্রাউন্ডেড ওয়ার নিউক্লিয়ার ওয়ারও ডিক্লেয়ার করতে পারবে না। এবং নিউ ডক্ট্রিন ওয়াইজ ওল্ড হোল্ডিং কর্পসদের প্রমোট করে দেওয়া হয়েছে অ্যাজ পিভট কর্পস, যাদের কাছে মোবাইল ট্যাঙ্কস এবং আর্টিলারিও থাকবে এবং আইবিজির সাথেও তাদের ফর্মাল মিলিটারি ট্রেনিং দেওয়া হবে। এর অ্যাডভান্টেজ হলো যে আগে হোল্ডিং কর্পসের কাজ ছিল শুধু হোল্ড করা, কিন্তু এর জায়গায় যদি দরকার হয় তারা অফেন্সিভ অ্যাটাকসও করতে পারে। এবার যদি ওভারঅল মিলিটারি পাওয়ারও দেখা যায় সেটাও ইন্ডিয়ার বেশি এবং ইউএসের টিল্টও এখন ইন্ডিয়ার দিকেই বেশি আছে। এবং রিসেন্টলি দেখা গেছে পাকিস্তানের কাছে বেশি দিন ধরে ওয়ার লড়ার মতো আর্টিলারিয়ার রিসোর্সেসও নেই, তো পাকিস্তানের ওয়ার স্টার্ট না করাই বেটার হবে। আপনাদের কি মতামত কমেন্টে জানান। উইথ দ্যাট সেড, দিস ইজ জ্যোতির্ময় সাইনিং অফ। জয় হিন্দ।